13 মনে রাখা গুরুত্বপূর্ণ যে আবেগীয় বুদ্ধিমত্তা বুদ্ধির বিপরীত কিছু নয়। এটি মস্তিষ্কের ওপর হৃদয়ের বিজয় অর্জনও নয়, এটি হচ্ছে উভয়ের পরস্পরের ছেদবিন্দু। 14 যে পর্যন্ত আপনি অবচেতনাকে সচেতনে রূপান্তর না করছেন ততক্ষণ এটি অবচেতন আপনাকে পরিচালনা করবে এবং তখন আপনি একে ভাগ্য বলে মনে করবেন। 15 বুদ্ধিমত্তার সহিত আচরণ করতে আপনার নিছক বুদ্ধির চেয়ে বেশি কিছুর প্রয়োজন। 16 বই পড়ুয়া স্মার্টদের চেয়ে আবেগীয় বুদ্ধিমান পাওয়া দুষ্কর, তবে নেতা তৈরির ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ। এটি আপনি কোনোভাবেই উপেক্ষা করতে পারবেন না। 17 আবেগীয় বুদ্ধিমত্তা হচ্ছে মানুষ যেসব জিনিসে উত্তম সে গুণাবলী থাকা, এবং এটি কোনো পার্শ্ব প্রদর্শনী নয়, এটি হচ্ছে মানুষের বুদ্ধির ধারালো প্রাণ। 18 আবেগীয় বুদ্ধিমত্তা হচ্ছে আমাদের আবেগীয় ক্ষমতা ও এর তীক্ষ্ণ বিচার বুদ্ধি ধীর শক্তিকে সেন্স করা, বোঝা ও কার্যকরভাবে ব্যবহার করতে পারা, যা মানবীয় শক্তিমত্তা তথ্য কানেকশন ও প্রভাব রাখার উৎস হিসেবে ব্যবহার করা হয়। 19 সাফল্যের মর্মমূলে রয়েছে ব্যর্থতা মোকাবেলায় আমাদের চরিত্র ও আবেগীয় বুদ্ধিমত্তার শক্তি ও তেজকে ব্যবহার করা এবং সেসব ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। 20 নিজেকে বিস্ময়কর বুদ্ধিমান নরনারীতে পরিবেষ্টিত করুন। আমি যাদের সঙ্গে কাজ করি তারা শুধু আমার চেয়ে স্মার্ট তাই নয়, তাদের রয়েছে অধিক বুদ্ধি ও আবেগীয় বুদ্ধিমত্তা। তারা আমাকে সফল করার অংশীদার, তাদের ছাড়া আমি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব না। 21 আমি অনুধাবন করতে শিখেছি যে আবেগীয় বুদ্ধিমত্তা হচ্ছে আমার জানা একমাত্র পন্থা যা দিয়ে নিজেকে চালিত করতে পারি, এবং আমার মতে এটি একমাত্র পথ যা প্রকৃত ও বাস্তব পরিবর্তনকে উৎসাহিত করে থাকে। কেভিন অ্যালেন। অধ্যায় 2 পরকীয়া ঘনিষ্ঠ সম্পর্কে বিশ্বাসঘাতকতা যেভাবে পুনর্মিলন ঘটাবেন। দীর্ঘমেয়াদী সম্পর্ক মধুর রাখতে ক্ষমা করে দেওয়া এবং ক্ষমা চাওয়া খুবই উত্তম শর্ত। যখনই মনে হবে অন্যায্য আচরণ করা হয়েছে এবং যখনই কোনো সম্পর্ক পুনরায় মিলন সাধনের প্রয়োজন, বিরোধ নিষ্পত্তি বা সমস্যা মিটমাটের প্রয়োজন, তখনই দরকার ক্ষমাশীলতার মনোভাব। কোনো পারস্পরিক দ্বন্দ্ব নিরসনের জন্য এটি একটি অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রক্রিয়া। কোনো ভেঙে যাওয়া বা কাটা সম্পর্ক পুনঃস্থাপন বা পূর্বাবস্থায় ফিরিয়ে আন। আবার রিচার্ড মুর একে সংজ্ঞা দেন এই বলে, এটি হচ্ছে ক্ষমা প্রক্রিয়ার একটি অংশ। তিনি নিজের মধ্যে পুনরায় মিলন সাধন, বিরোধ নিষ্পত্তির উপর জোর দেন, যাকে বলা হয় সেলফ ফরগিভনেস। ক্ষমতাশীলতা রয়েছে সামাজিক প্রেক্ষিত, যেখানে বিরোধ মিটমাট করা হচ্ছে আস্থা বিশ্বাস পুনঃস্থাপন করা। সীমা লঙ্ঘনকারীকে নিয়ে কথা বলতে হলে বিরোধ মিটমাট পুনরায় মিলন সাধন সহ কিভাবে মানুষ সামাজিক প্রেক্ষিতে ক্ষমা করে উভয়ই ভাবতে হবে। পুনরায় মিলন সাধন অন্য পক্ষের সহযোগিতা ও আগ্রহ থাকতে হবে। মানুষ নিজে ঠিক করে কখন ও কিভাবে তা করতে হবে এবং আদৌ তেমনটি করবে কিনা। ক্ষমা করা এককভাবে করা যায়, কিন্তু বিরোধ মিটমাট করতে উভয় পক্ষের সহযোগিতা প্রয়োজন। তাই বিরোধ মিটমাট সবসময় সম্ভব নাও হতে পারে, কিন্তু ক্ষমা করে দেওয়া আমাদের নিজেদের ইচ্ছাধীন। মনে রাখবেন, যে কোনো ভুল সবসময় মাফ করে দেওয়ার মতন, যদি কারো সেটি স্বীকার করার সৎ সাহস থাকে। বিরোধ নিষ্পত্তির উপকারিতা হচ্ছে আহত ব্যক্তির আমার উপর অন্যায্য আচরণ করা হয়েছে এই বেদনাবোধ কমায়। তিনি অন্যায় বা ভুলটি করেছেন, সাধারণত তিনি দুঃখ প্রকাশ করে থাকেন, যা আহত ব্যক্তির মধ্যে ন্যায্যতা পাওয়ার অনুভূতি সৃষ্টি করে। এভাবে ক্ষমা করে দেওয়ার অভ্যাস তৈরি হতে পারে এবং বিবাদ মিটমাটের জন্য প্রণোদনা পেতে পারে। রিচার্ড মুরের মতে বিরোধ মিটমাট ছাড়াও ক্ষমা করে দেওয়া সম্ভব, কিন্তু সত্যিকারের ভাবে ক্ষমা না করে কোনো প্রকার বিরোধ মিটমাট সম্ভব নয়। সম্পর্ক পুনঃস্থাপন করতে হলে পূর্ব শর্ত হচ্ছে ক্ষমা করে দেওয়া। মুর মনে করেন ক্ষমা করা ন্যায়পরায়ণতা বা যথাযথ আচরণের উপর নির্ভর করে না, তাই ক্ষমা করে দেওয়ার জন্য ন্যায়পরায়ণতা বা যথার্থ আচরণের প্রয়োজন নেই। কেননা ন্যায়পরায়ণতা হচ্ছে একটি আইনি ব্যবস্থা এবং সমাজ সেই ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করে, ব্যক্তি নয়। অন্যদিকে ক্ষমাশীলতা ব্যক্তির নিজস্ব বিষয়। নিজের মধ্যে যদি ক্ষমাশীলতা থাকে তাহলে সম্পর্ক পুনঃস্থাপন বা বিরোধ মিটমাটের তাগিদও মনে তৈরি হতে পারে, ফলে অন্যদের ক্ষমা করে দেওয়া সহজ হয় এবং এক সময় হয়তো বিরোধ মিটমাটেও আপনি অগ্রসর হতে পারেন। মোর
আরো বলেন, বিরোধ মিটমাট একটি প্রাকৃতিক রিফ্লেক্স হয়ে দাঁড়ায়, কেননা ক্ষমাশীলতা প্রথমে আসে। তার মতে এই ক্ষমা করা ও বিরোধ মিটমাট করা চর্চার মাধ্যমে অভ্যাসে রূপান্তর করা যায় এবং নিজের স্বভাবের অন্তর্ভুক্ত করে নেওয়া যায়। লুইস বি মেডিস বলেন, ক্ষমা করা মানে কোনো এক কারাবন্দীকে মুক্ত করে দেওয়া, এবং সে কারাবন্দী হচ্ছেন স্বয়ং আপনি।